অষ্টম অধ্যায়। ভোরের কুয়াশায় অস্পষ্ট নদীটা মন্থর স্রোতে বয়ে চলেছে। দুই তীরের মসৃণ নুড়িগুলোয় জলের চাপড় মৃদু শব্দ তুলছে। পাড় ঘেঁষা চড়ার কাছে জলের গতি শান্ত। রূপলি বুকে তার যেন ঢেউয়ের ওঠাপড়া প্রায় নেই বলেই মনে হয়। মাঝদরিয়ায় কিন্তু জলের স্রোত গভীর আর অশান্ত বেগে পাক খেয়ে খেয়ে বয়ে চলেছে। নিপারের এই মহিমাময় সৌন্দর্য গোগলের রচনায় অমর হয়ে আছে। ডান দিকের উঁচু পাহাড়টা খাড়া নেমে গেছে জলে, যেন একটা পাহাড়ের অগ্রগতি থমকে গেছে ফুঁসে ওঠা জলের প্রতিরোধে। ওপারে প্রায় সমতল বাঁ পাহাড়টার বুকে এখানে ওখানে বালিয়াড়ি, বসন্তকালে বন্যার শেষে নদীর জল সরে গিয়ে ওগুলো জেগে উঠছে। নদীর পাড়ে একটা ছোট গর্তের মধ্যে ভোঁতা নলওয়ালা একটা ম্যাক্সিম কামানের পাশে 5 জন লোক। 7 নম্বর রাইফেল বাহিনীর সামনের ঘাঁটি এটা। নদীর দিকে মুখ করে কামানটার সবচেয়ে কাছাকাছি বসে আছে সার্জি ব্রুজাক। গতকাল অবিশ্রাম লড়াইয়ের পর নিতান্ত শ্রান্ত ক্লান্ত হয়ে পুলিশ গোলন্দাজ বাহিনীর প্রচন্ড গোলাগুলির ঝাপটায় হটে গিয়ে তারা কিয়েভ ছেড়ে দিয়ে এসেছে। এখন নদীর বাঁ পাড়ে এসে ঘাঁটি গেড়েছে। এই পিছিয়ে আসা প্রচন্ড ক্ষতি শিকার এবং শত্রুর হাতে শেষ পর্যন্ত কিয়েভকে ছেড়ে দিয়ে আসার ফলে এরা ভয়ানক আঘাত পেয়েছে। 7 নম্বর রাইফেল বাহিনী অত্যন্ত বীরত্বের সঙ্গে শত্রুপক্ষের ঘেরাও ভেঙে বেরিয়ে এসেছিল। বনের মধ্যে দিয়ে পথ কেটে মালিন স্টেশনে রেল লাইনের কাছে বেরিয়ে এসে তারা প্রচন্ড একটা পাল্টা আঘাত এনে পুলিশ ফৌজকে পিছু হটিয়ে দিয়ে কিয়েভের পথ পরিষ্কার করে নিয়েছিল। কিন্তু পরে সেই সুন্দর শহরটিকে ছেড়ে দিয়ে আসতে হয়েছে বলে লাল ফৌজের সৈন্যদের মনে দারুণ আফসোস। লাল ফৌজকে দারনিৎসা থেকে হটিয়ে দেবার পর পুলিশ সেনাবাহিনী এখন নদীর বাঁ ধারে রেল সাঁকোটার মুখে ছোট জায়গাটায় ঘাঁটি গেড়েছে। কিন্তু প্রচন্ড পাল্টা আক্রমণের ফলে তাদের এর বেশি এগোনোর সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে। নদীর স্রোতের দিকে তাকিয়ে থাকতে থাকতে আগের দিনের ঘটনাগুলো সার্জি ভাবছিল মনে মনে। গতকাল দুপুরে তার দল পুলিশ সৈন্যদের মুখোমুখি প্রচন্ড পাল্টা আক্রমণ চালায়। কালকেই সে প্রথম শত্রুর সঙ্গে সরাসরি হাতাহাতি লড়াই করেছে। রাইফেলের আগায় লাগানো লম্বা তলোয়ারের মতো ফরাসি বেয়নেট সামনে বাগিয়ে ধরে তার উপরে ঝাঁপিয়ে পড়েছিল পুলিশ লিজিয়নের একজন সৈন্য। ছেলে মানুষ, মুখে তার দাড়িও গজায়নি। খরগোশের মতো লাফাতে লাফাতে সে সার্জির দিকে এগিয়ে এসে দুর্বোধ্য ভাষায় কি যেন বলে চিৎকার করে উঠেছিল। এক মুহূর্তেরও ভগ্নাংশ সময়ের জন্য সার্জি তার উন্মাদের মতো চোখ দুটো দেখতে পেয়েছিল। পর মুহূর্তেই পুলিশটার বেয়নেটের সঙ্গে সার্জির বেয়নেটের ঠোকাঠুকি হতেই চকচকে ফরাসি বেয়নেটটা ছিটকে পড়ে গিয়েছিল এক পাশে। মুখ থুবড়ে পড়েছিল পুলিশ ছেলেটা। হাত কাঁপেনি সার্জির। সে জানে তাকে এরকম আরো অনেক মানুষ মারতে হবে। যে সার্জি এত নিবিড় মধুর আবেগে ভালোবাসতে পারে, প্রগাঢ় বন্ধুত্ব গড়ে তুলতে পারে, সেই সার্জিকেই আবার হত্যাও করতে হতে পারে। তার স্বভাবের মধ্যে কোনো রকম নিষ্ঠুরতা নেই। সে প্রতিহিংসা পরায়ণ নয়, কিন্তু সে জানে যে তাকে এই সব বিপথচালিত শত্রু সৈন্যের বিরুদ্ধে লড়াই করতেই হবে। দুনিয়ার যত পরগাছারাই ওদের মনে পাশবিক ঘৃণার একটা উত্তেজনা জাগিয়ে দিয়ে ঠেলে পাঠিয়েছে সার্জির দেশের বিরুদ্ধে লড়াই করার জন্য। সুতরাং তাকেই, সার্জিকেই আজ হত্যা করতে হবে, যাতে সেই দিন দ্রুত এগিয়ে আসে যেদিন মানুষ আর মানুষকে মারবে না। পারামনভ আস্তে করে তার কাঁধে চাপড় মারল। চলো সার্জি, এবার যাওয়া যাক বরং, নইলে আবার ওরা আমাদের দেখে ফেলতে পারে। আজ 1 বছর ধরে পাভেল কোরচাগিন দেশের সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। কখনো ঘোরে মেশিন গানের গাদা গাড়িতে বা কামান বাওয়া খোলা গাড়িতে, কখনো ঘোরে ধূসর রঙের কান কাটা একটা ছোট মাদি ঘোড়ায় চেপে। সে এখন পরিণত বুদ্ধি মানুষ। নানান কষ্টের মধ্যে দিয়ে অসুবিধে সয়ে সয়ে তার মন পরিণত, তার শরীর শক্ত সমর্থ। কার্তুজ আটা ভারী ফিতের ভারে তার গায়ের কোমল চামড়ায় যে ফোসকা পড়েছিল তা অনেকদিন হলো সেরে গেছে। রাইফেল ঝোলানো চামড়ার ফালিটার নিচে কাঁধের উপর কড়া পড়ে গেছে। এই 1 বছরে পাভেলের অনেক কিছু নিদারুণ অভিজ্ঞতা হয়েছে। দেশের চতুর্দিকে কুচকাওয়াজ করে ফিরেছে সে, তারই মতো ছেঁড়া খোঁড়া নোংরা পোশাক পরা হাজার হাজার মানুষের সঙ্গে। সেই সব মানুষ যাদের মনে নিজেদের শ্রেণী শক্তিকে প্রতিষ্ঠা করার সংগ্রামে দুর্জয় দৃঢ়তার আগুন জ্বলছে। মাত্র 2 বার সেই ঝড়ের ঝাপটার মধ্যে পাভেল উপস্থিত থাকতে পারেনি। প্রথমবার
যখন তার কোমরের নিচে গুলি বিঁধেছিল, আর দ্বিতীয়বার 1920 ফেব্রুয়ারির সেই নিদারুণ শীতে সে টাইফাস রোগে শয্যাশায়ী হয়ে গরমে ঘামে ছটফট করছিল। 12 নম্বর ফৌজের বিভিন্ন বাহিনীতে আর পল্টনে যত লোক পুলিশ মেশিনগানের গুলিতে মারা পড়েছে, তার চেয়ে ঢের ঢের বেশি লোক মারা গেছে টাইফাস রোগে। সেই সময় 12 নম্বর ফৌজ গোটা উত্তর ইউক্রেন জুড়ে বিরাট এলাকায় লড়াই চালাচ্ছিল, যাতে পুলিশরা আর এগোতে না পারে। অসুখটা থেকে সেরে উঠতে না উঠতেই পাভেল এসে যোগ দিয়েছে তার সৈন্যদলে। তারা এখন কাজাতিন উমান শাখা রেল লাইনের উপরে ফ্রান্তোভকা স্টেশনটা রুখছে। ফ্রান্তোভকা গ্রামটার চারিদিকে বন, ছোট্ট একটা স্টেশন ঘর, আর তার চারপাশে কতগুলো ফাঁকা ফাঁকা কুড়ে ঘর নিয়ে জায়গাটা। 3 বছর ধরে পালা করে যুদ্ধ চলার ফলে এই অঞ্চলের স্বাভাবিক গ্রাম জীবন একেবারে পর্যুদস্ত। বহুবার হাত বদল হয়েছে এই ফ্রান্তোভকা। আবার কতগুলো গুরুতর ঘটনা ঘটতে চলেছে। 12 নম্বর ফৌজের সৈন্য সংখ্যা ভয়ানক রকম কমে গেছে। আংশিকভাবে তাদের সংগঠনও ভেঙে পড়েছে। পুলিশ সৈন্যবাহিনীর চাপে কিয়েভ পর্যন্ত পিছিয়ে এসেছে তারা। এমন সময় শ্রমিক শ্রেণীর প্রজাতান্ত্রিক সরকার তার সমস্ত শক্তিকে সংহত করতে লেগেছে জয়োল্লাসে মর্ত বলশেভিক বিরোধী পুলিশ সৈন্যদের ওপর একটা মোক্ষম আঘাত হানবার জন্য। 1 নম্বর ঘোড়সওয়ার বাহিনীকে সেই উত্তর ককেসাস থেকে বদলি করে আনা হয়েছে একেবারে ইউক্রেনে। বহু যুদ্ধের আগুনে পোড় খাওয়া সব লোকেরা। সামরিক ইতিহাসে অতুলনীয় এক অভিযানে এদের লাগানো হবে। উমান অঞ্চলে একে একে এসে জড়ো হয়েছে 4 নম্বর, 6 নম্বর, 11 নম্বর আর 14 নম্বর ঘোড়সওয়ার বাহিনী। এখানেই যুদ্ধের একটা চরম ফলাফল নির্ধারিত হবে। এখানে আসার পথে তারা মাখনোর বোম্বেটে দলকে নিশ্চিহ্ন করে দিয়ে এসে এবার যুদ্ধ সীমান্তের পেছন ঘাঁটিতে নিজেদের শক্তিকে সংহত করে নিচ্ছে। 16,500 ঘোড়সওয়ার, স্টেপ অঞ্চলের জ্বলন্ত সূর্যের আগুনে পোড়া, গিঁটে পড়া শরীর, 16,500 যোদ্ধা মানুষ। এই মুহূর্তে শত্রুপক্ষ যেন এই চরম আঘাতটা ব্যর্থ করে দিতে না পারে, সেইটাই লাল ফৌজের সর্বোচ্চ পরিচালনা পরিষদের আর দক্ষিণ পশ্চিম যুদ্ধফ্রন্টের সামরিক নেতৃত্বের সবচেয়ে গোড়াকার ভাবনা। এই বিরাট ঘোড়সওয়ার বাহিনীটার যাতে ঠিকমতো সমাবেশ হতে পারে, সে সম্বন্ধে নিশ্চিন্ত হবার জন্য সব রকমের ব্যবস্থা করা হয়েছে। উমানের এই দিকটায় লড়াই বন্ধ করে রাখা হয়েছে। মস্কো থেকে খারকভ ফ্রন্টের সদর দপ্তর পর্যন্ত আর সেখান থেকে 14 নম্বর আর 12 নম্বর সেনাবাহিনীর সদর দপ্তর পর্যন্ত যোগাযোগের টেলিগ্রাফ লাইন অবিরাম কর্মমুখর। অপারেটররা অনবরত সাংকেতিক ভাষায় হুকুম নির্দেশ নিতে ব্যস্ত। ঘোড়সওয়ার বাহিনীর সমাবেশের দিক থেকে পুলিশদের নজর অন্যদিকে ঘুরিয়ে দাও। শুধু যখন মাঝে মাঝে পুলিশ সৈন্যদের এগিয়ে আসার ফলে বুদিয়ানি ঘোড়সওয়ার বাহিনী বিব্রত হয়ে পড়ছে, কেবল তখনই শত্রুকে রুখবার জন্য লড়াই চালানো হচ্ছে। সৈন্যদের তাঁবুর এক পাশে আগুনের কুণ্ডলি জ্বলছে লাল শিখার ফুলকি ছড়িয়ে। ধোঁয়ার রাশি পাক খেয়ে খেয়ে উঠে যাচ্ছে গুনগুন শব্দ তোলা অস্থির মশার ঝাঁক তাড়িয়ে দিয়ে। জ্বলন্ত কুণ্ডলিটাকে অর্ধবৃত্তাকারে ঘিরে মানুষগুলো বসে আছে। আগুনের আলোয় একটা তামাটে আভা ফুটছে তাদের মুখে। আগুনের ধারে ধারে বসানো নীলচে ধূসর গরম ছাইয়ের ওপর টিনের পাত্রে জল ফুটছে। একটা জ্বলন্ত কাঠ থেকে আগুনের ফুলকি হঠাৎ ছিটকে বেরিয়ে এসে ওদের মধ্যে একজনের ঝাঁকড়া এলোমেলো চুলের উপর পড়ল। মাথাটায় একটা ঝাঁকুনি দিয়ে সে বিরক্তি ভরা গলায় বিড়বিড়িয়ে বলল, দুত্তেরি ছাই। আগুনের পাশে আর যারা বসেছিল তাদের মধ্যে সঙ্গে সঙ্গে একদমক হাসির রোল উঠল। গরম সুতি কাপড়ের কোর্তা পরা গোপ ছাঁটা একজন মধ্যবয়সী লোক তার রাইফেলের বাঁটটা পরীক্ষা করতে করতে বলে উঠল, বই পড়ায় এতই আত্মহারা ছেলেটা যে আগুনে পুড়লেও খেয়াল করে না। কে একজন বলল, কি পড়ছো, আমাদের একটু সবাইকে শোনাও না কোর্চাগিন। লাল ফৌজের এই তরুণ সৈনিকটি মাথা থেকে একগোছা পুরা চুল টেনে নিয়ে মৃদু হাসল। সত্যিকারের একটা ভালো বই কমরেড আন্দ্রোস চুক, শেষ না করে আর কিছুতেই ছাড়তে পারছি না। কোর্চাগিনের পাশের বোচানাক ছেলেটা অসীম ধৈর্যের সঙ্গে তার বোচকাটার ছেঁড়া ফিতে মেরামত করছিল। সে জিজ্ঞেস করলো, বইটা কি সম্বন্ধে? মোটা সুতোটা দাঁতে কেটে বাকিটা ছুঁচের গায়ে জড়িয়ে তার শিরস্ত্রাণের ফাঁকে সেটাকে আটকে রেখে সে বলল, যদি প্রেমের গল্প হয় তাহলে আমি শুনতে রাজি আছি। একটা হাসির ফুল্লোড় পড়ে গেল এই মন্তব্যে। মাধবী চুক
তার ছোট করে ছাঁটা চুলওয়ালা মাথাটা তুলে সেই বোঁচানাক ছেলেটার দিকে একটা ধূর্ত ভঙ্গিতে চোখ টিপে বলল, প্রেম বড় ভালো জিনিস ছেড়েদা, আর তোমার চেহারাটাও খাসা, একেবারে পটের ছবিটির মতো। তোমার পেছনে ছোটাছুটি করে তো মেয়েদের জুতোর শুকতলা খসে যাবার জোগাড়। তোমার মতন এমন সুন্দর সুপুরুষের চেহারাতেও যে একটা ছোট্ট খুঁত আছে, এইটাই বড় দুঃখের কথা। নাকের বদলে তোমার মুখের উপর বসিয়ে দেওয়া হয়েছে একটা দেড়ানার মুদ্রা, কিন্তু সেটাকে সহজেই ঠিক করে নেওয়া যায়। এক রাত্রিরের জন্য শুধু নাকের সঙ্গে একটা 5 সেরি নবিৎস্কি বেঁধে ঝুলিয়ে রাখো, ব্যাস সকালেই সব ঠিক হয়ে যাবে। ঠাট্টাটুকু শুনে এমন উচ্চকিত হাসি হেসে উঠল সবাই যে মেশিন গান বইবার গাড়িগুলোর সঙ্গে বাঁধা ঘোড়াগুলো পর্যন্ত ঘাবড়ে গিয়ে ছটফটিয়ে উঠল। সেরেদা গ্রাহ্য না করার ভঙ্গিতে মুখ ফিরিয়ে আর চোখে তাকালো, তারপর বেশ অর্থপূর্ণ ভঙ্গিতে কপালের পাশে টোকা মেরে বলল, মুখের সৌন্দর্যের চেয়ে মাথার মধ্যে কতটা ঘিলু আছে সেইটাই বড় কথা। এই তোমার কথাই ধরো, তোমার জিভটা তো বলতার হুলের মতো, কিন্তু বুদ্ধিটা তো গাধার চেয়ে এক বিন্দুও বেশি নয়। একটা কথার মানে বুঝতেই তোমার একটা বেলা লেগে যায়। দুজনে প্রায় মারামারি বেঁধে যায় আর কি। এমন সময় বিভাগীয় কমান্ডার তাতারিনভ তাদের শান্ত করলো। আহা, রাগারাগি করছো কেন ভাই, বরং ততক্ষণ কোর্চাগিন আমাদের পড়ে শোনাক দেখি, শোনার মতো কিছু কিনা। সেই ভালো, শুরু করো পাবলুস্কা, চারদিক থেকে বলে উঠল বাকি সবাই। একটা ঘোড়ার জিন আগুনের কাছাকাছি টেনে নিয়ে তার উপর বসে পড়ে পাভেল ছোট মোটা বইটা তার হাঁটুর উপর রেখে পাতা উল্টালো। কমরেড, বইটার নাম দি গ্যাটফ্লাই। ফৌজের কমিশনার বইটা আমাকে দিয়েছেন, খুব ভালো লাগছে আমার এটা পড়তে। তোমরা যদি চুপ করে বসে শোনো তাহলে আমিও পড়তে পারি। লাগাও লাগাও, কিচ্ছু ভেবো না, কাউকে টু শব্দটি করতে দেব না। কিছুক্ষণ বাদে রেজিমেন্ট কমান্ডার পুজিরেভস্কি তার কমিশনারের সঙ্গে এদের অলক্ষ্যে আগুনের কুণ্ডলিটার কাছে ঘোড়া হাঁকিয়ে এসে দেখে একজন বই পড়ছে আর 11 জোড়া চোখ তার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কমিশনারের দিকে ফিরে ওদের দেখিয়ে কমান্ডার বলল, আমাদের রেজিমেন্টের স্কাউট দলের অর্ধেকটাই এখানে আছে দেখছি। ওদের মধ্যে 4 জন একেবারে সদ্য কমসমল থেকে এসেছে, বয়সেও ছেলে মানুষ, কিন্তু এরা সকলেই খুব ভালো সৈনিক। যে ছেলেটা পড়ছে তার নাম কোর্চাগিন, আর ওই যে বসে আছে যার চোখ দুটো নেকড়ে বাচ্চার মতো, ওর নাম ইভান ঝার্কি। ওরা দুজনে বন্ধু, কিন্তু আবার ওদের দুজনের মধ্যে কাজের ক্ষেত্রে একটা নিঃশব্দ প্রতিযোগিতাও চলেছে সবসময়। কোর্চাগিনি এ পর্যন্ত আমাদের দলে সবচেয়ে ভালো স্কাউট ছিল, কিন্তু এখন ঝার্কি ওর প্রবল প্রতিদ্বন্দ্বী। এখন ওরা রাজনীতি বোঝার চেষ্টা করছে, খুব কাজের জিনিস হচ্ছে সেটা। বুঝলাম শুনলাম এই ছেলেদের নাম দেওয়া হয়েছে তরুণ প্রহরী। ভারী জুৎসই হয়েছে নামটা, আমার মনে হয়। কমিশনার জিজ্ঞেস করলো, যে পড়ছে ওই কি এদের রাজনৈতিক নেতা? পায়ের গুঁতো মেরে ঘোড়াটা হাঁকিয়ে নিয়ে এগিয়ে এসে পুজিরেভস্কি বলল, না, ক্র্যামার এদের রাজনৈতিক নেতা। এই যে কমরেডরা, হেঁকে উঠল সে। সবাই ফিরে তাকালো কমান্ডারের দিকে। সে ততক্ষণে জিন থেকে লাফিয়ে নেমে পড়ে দলটার কাছে এসে দাঁড়িয়েছে। শরীরটাকে একটু গরম করে নিচ্ছ নাকি ভাই? দরাজ হাসি হেসে কথাটা বলার সময় তার ছোট অল্প চেরা মঙ্গলীয় চোখের আর শক্ত মুখের কড়া ভাবটুকু একেবারে মুছে গেল। ঘনিষ্ঠ বন্ধু ও কমরেডকে যেমন আন্তরিকতার সঙ্গে সম্বর্ধনা জানায়, এরা সবাই ঠিক তেমনি ভাবে তাদের প্রিয় কমান্ডারকে এনে বসালো নিজেদের মধ্যে। কমিশনার এগিয়ে যেতে চায়, তাই সে আর নামলো না ঘোড়া থেকে। খাপে ভরা পিস্তলটা এক পাশে সরিয়ে দিয়ে পুজিরেভস্কি কোর্চাগিনের পাশে বসে পড়ে জিজ্ঞাসা করলো, একটা করে সিগারেট খাওয়া যাক? খুব ভালো খানিকটা তামাক আছে আমার কাছে। একটা সিগারেট পাকিয়ে ধরিয়ে নিয়ে সে কমিশনারের দিকে ফিরে বলল, তুমি এগো দরনিন, আমি একটু বসি, আমাকে সদর দপ্তরে দরকার পড়লে জানিও। দরনিন চলে গেলে পুজিরেভস্কি পাভেলকে বলল, আচ্ছা পড়ে যাও, আমিও শুনবো। শেষ পর্যন্ত পড়ার পর পাভেল বইটা হাঁটুর উপর নামিয়ে রেখে আগুনের দিকে তাকিয়ে রইল চিন্তাচ্ছন্ন হয়ে। কয়েক মুহূর্ত কেউ কোনো কথা বলল না। সবাই ভাবছে গ্যাটফ্লাইয়ের বিয়োগান্ত পরিণতির কথাটা। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে পুজিরেভস্কি রইল আলোচনা আরম্ভ হবার অপেক্ষায়।
নিস্তব্ধতা ভেঙে সেরেদা বলল, বড় ভয়ানক কাহিনী। দেখা যাচ্ছে পৃথিবীতে এমন মানুষও আছে। গ্যাটফ্লাই যা করেছে খুব কম লোকই তা পারে, কিন্তু মানুষ যখন লড়াই করার মতো একটা আদর্শ খুঁজে পায়, তখন সে যে কোনো কষ্ট সইবার মতো বলিষ্ঠতা অর্জন করে। স্পষ্টই দেখা যাচ্ছে দারুণ নাড়া খেয়েছে সেরেদার মন। বইটা তার মনের গভীরে দাগ কেটেছে। আন্দ্রিউশা ফমিচেভ রাগে গর্জে উঠল। ওই যে পাদ্রিটা ওর গলার মধ্যে একটা ক্রুশ ঢুকিয়ে দিয়ে গ্যাটফ্লাইকে মারার চেষ্টা করছিল, ওই হারামজাদাটাকে হাতের কাছে পেলে পিষে মারতাম এক্ষুনি। ফমিচেভ বেলাইয়াৎসের ক্লাব থেকে এসছে, সেখানে ও ছিল একজন মুচির সহকারী। কাঠি দিয়ে একটা তীরের পাত্রকে আগুনের কাছাকাছি ঠেলে দিয়ে গভীর বিশ্বাস ভরা গলায় আন্দ্রোসচুক বলল, মরবার মতো একটা সত্যিকারের আদর্শ থাকলে মানুষ মরতে ভয় পায় না। আদর্শই মানুষকে শক্তি যোগায়। যা করছো ঠিকই করছো এটা জানা থাকলে তুমি হাসি মুখে মরতে পারো। এইভাবেই লোকে বীর হয়ে ওঠে। আমি একটা ছেলেকে জানতাম, পোরাইকা নাম তার। ওডেসায় যখন জারের সৈন্যদল তাকে ঘিরে ধরলো, সে একাই একটা গোটা পল্টনকে রুখলো যতক্ষণ পারে। তারপর ওরা তাকে বেয়নেট বিঁধে ফেলবার আগেই সে একটা হাত বোমা ফাটিয়ে নিজেকে আর সেই সঙ্গে ওদের সবগুলোকে উড়িয়ে দিল। অথচ সে এমন কিছু অসাধারণ ছেলে ছিল না। বইয়ের গল্পে যাদের সম্বন্ধে পড়া যায়, ও মোটেই সেরকম ছিল না। যদিও ওকে নিয়েও গল্প লেখার মতো। আমাদের মধ্যে এরকম অসংখ্য বীর ছেলে আছে। টিনের পাত্রের ভেতরটা সে একটা চামচ দিয়ে নেড়ে ঠোঁট কুঁচকে একটু দেখে নিয়ে আবার বলতে লাগলো, কেউ কেউ আছে কুকুরের মতো অপমান সয়ে অসম্মানের মরণ যারা মরে। ইজিয়াসলাভের লড়াইয়ের একটা ঘটনার কথা বলি শোনো। গরিব নদীর ধারে সেটা একটা পুরনো শহর, রাজা রাজরাদের আমলে তৈরি হয়েছিল। কেল্লার মতো করে তৈরি একটা পুলিশ গির্জা আছে ওখানে। শহরে ঢুকে আমরা তো বাঁকা চোরা সরু রাস্তাগুলো দিয়ে একজনের পেছনে আরেকজন সার বেঁধে যাচ্ছি। আমাদের ডান দিকটায় পাহারায় আছে একদল ল্যাটভিয়ান সৈন্য। বড় রাস্তাটায় পড়তেই দেখি একটা বাড়ির বেড়ার গায়ে জিন লাগানো 3টে ঘোড়া বাঁধা। আমরা তো ভাবলাম, যাক, এতক্ষণে জনাকতক পুলিশ সৈন্যকে বাগানো গেছে। জনা 10 আমরা ঢুকে পড়লাম আঙিনাটায়। আমাদের আগে আগে সেই ল্যাটভিয়ান সৈন্য দলের কমান্ডার দৌড়লো তার মোজার পিস্তলটা নাড়তে নাড়তে। সামনের দরজাটা খোলা, ভেতরে ঢুকে পড়লাম আমরা। কিন্তু দেখা গেল পুলিশদের বদলে আমাদেরই 3জন লোক রয়েছে সেখানে। খোঁজ খবর নিয়ে আসার জন্য একটা টহলদার ঘোড়সওয়ার দল এরা। আমাদের আগেই এসে পৌঁছেছে। যে দৃশ্যটা আমাদের চোখে পড়লো সেটা মোটেই শোভন নয়। এই বাড়িতে যে পুলিশ অফিসারটি ছিল তারই বউটার উপরে ওরা অত্যাচার করছে। ল্যাটভিয়ান কমান্ডার ব্যাপারটা দেখে নিয়েই তার নিজের ভাষায় চিৎকার করে কি যেন বলল। তার সৈন্যরা এসে ওই 3জন লোককে ধরে বাইরে টেনে আনলো। ঘটনাটার সময় আমরা মাত্র 2জন ছিলাম রাশিয়ান, বাকি সবাই ল্যাটভিয়ান। এই কমান্ডারটির নাম ব্রেদিস। আমি ওদের ভাষা বুঝি না, কিন্তু বুঝতে পারলাম যে সে এই 3জনকে খতম করে ফেলার জন্য হুকুম দিয়েছে। এই ল্যাটভিয়ানরা ভারী দুর্ধর্ষ, কিছুতেই দমে না কখনো। তারা তো এই 3জনকে টেনে হিঁচড়ে নিয়ে চললো আস্তাবলের দিকে। স্পষ্টই দেখতে পেলাম ওই 3জন লোকের আর কিছুতেই পার নেই। ওদের মধ্যে একজনের খুব দশাসই লম্বা চওড়া চেহারা। আমরা যখন ঘরে ঢুকি ঠিক তখনই সে একটা মগ বের করে এক পাত্র মদ চাচ্ছিল মেয়েটার কাছে। সে তো প্রাণপণে লাথি ছুঁড়ে জুটছে আর চেঁচিয়ে বলছে একটা বাজে মেয়ে মানুষের জন্য তাকে গুলি করে মারার কোনো এখতিয়ার তাদের নেই। অন্য 2জনও প্রাণ ভিক্ষা করছে। আমার তো ঘামে সর্বাঙ্গ ভিজে উঠল। ব্রেদিসের কাছে ছুটে গিয়ে বললাম, কমরেড কমান্ডার, সামরিক আদালতের উপরে ওদের বিচারের ভার ছেড়ে দাও। তুমি কেন ওদের রক্তে নিজের হাত নোংরা করতে যাচ্ছ? শহরে লড়াই শেষ হয়নি এখনো, এদিকে আমরা কেন এই জানোয়ারগুলোর জন্য সময় নষ্ট করতে যাই? সে তো আমার দিকে বাঘের মতো জ্বলন্ত চোখে তাকালো। সত্যি বলছি, কথাটা বলে ফেলেছি বলে আমার রীতিমতো আফসোস হলো। পিস্তলটা আমার দিকেই বাগিয়ে ধরলো সে। 7 বছর ধরে যুদ্ধ করছি, কিন্তু সেই মুহূর্তে যে আমার সত্যি দারুণ আতঙ্ক হয়েছিল সে কথা স্বীকার করছি। দেখলাম লোকটা আগে গুলি করে তারপরে যা শোনার শুনতে চায়। ভাঙা ভাঙা রাশিয়ান ভাষায় সে আমাকে প্রচন্ড ধমক দিয়ে যা বলল, কোনো রকমে তার মানেটা বুঝলাম। আমাদের ঝান্ডা আমাদেরই রক্তের রঙে লাল। এই লোকগুলো গোটা লাল ফৌজের কলঙ্ক। ডাকাতি করার একমাত্র শাস্তি মৃত্যু। দৃশ্যটা আর সহ্য করতে না পেরে আমি আঙিনাটা থেকে প্রাণপণে ছুটে বেরিয়ে এলাম রাস্তায়। পেছনে গুলির শব্দ শুনলাম। বুঝলাম খতম হয়ে গেল ওরা 3জন।
অন্য সঙ্গীদের নিয়ে যখন জুটলাম ততক্ষণে শহরটা আমাদের দখলে চলে এসেছে। একেই বলতে চাই কুকুরের মতো মরা। ওই তিনজন লোক সেভাবেই মরেছে। ওদের তিনজনের এই টহলদার দলটি হচ্ছে মেলিতোপলের যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছিল তাদেরই একটি দল। একসময় তারা মাখনোর দলে ছিল। ফালতু কয়েকজন লোক, এই আর কি। টিনের পাত্রটা পাশে রেখে আন্দ্রসচুক তার রুটির থলিটা খোলা আরম্ভ করলো। আমাদের লোকজনদের মধ্যে ওরকম জানোয়ারের সাক্ষাৎ মাঝে মাঝে মিলবে, তবে সবাইকে ঢিট করা সম্ভব নয়। আপাত দৃষ্টিতে অবশ্য সবাই বিপ্লবের পক্ষে, অথচ এদের জন্যই আবার আমাদের বদনাম হয়। কিন্তু সেদিন আমরা যে দৃশ্যটা দেখেছিলাম তা অতি কুৎসিত। চট করে আমি ঘটনাটা ভুলব না। চায়ে চুমুক দিয়ে সে তার বক্তব্য শেষ করল। তাঁবুর লোকজন সবাই ঘুমিয়ে পড়ার পর রাত্রি গভীর হয়ে এসেছে। নিস্তব্ধতার মধ্যে সেরেদার নাক ডাকানো বাঁশি শোনা যাচ্ছে। পুজিরেভস্কি ঘোড়ার জিনে মাথা রেখে ঘুমোচ্ছে। দলের রাজনৈতিক নেতা ক্র্যামার শুধু বসে বসে নোটবুকে কি যেন লিখছে। পরের দিন একটা টহলদারির কাছ থেকে ফিরে এসে পাভেল একটা গাছের ডালে তার ঘোড়াটাকে বেঁধে ক্র্যামারকে ডাকলো। তার সবেমাত্র চা খাওয়া শেষ হয়েছে। শোনো ক্র্যামার, আমি যদি 1 নম্বর ঘোড়সওয়ার বাহিনীতে বদলি হই তাহলে কেমন হয়? দেখে শুনে মনে হচ্ছে বড় রকম কিছু একটা হবে ওদিকে। মজা দেখবার জন্য তো আর ওদের জমায়েত করা হয়নি। আমাদের এদিকে তো বিশেষ কিছু হবে বলে মনে হচ্ছে না। বিস্মিত হয়ে ক্র্যামার তাকালো তার দিকে। বদলি হতে চাও? সিনেমা দেখতে গিয়ে জায়গা বদল করার মতোই ফৌজেও দল বদল করা যায় বলে ভেবেছো নাকি? পাভেল বাধা দিয়ে বলল, কিন্তু একজন সৈন্য কোথায় লড়াই করছে তাতে কি কিছু এসে যায়? আমি তো আর পেছনের ঘাঁটিতে গিয়ে বসে থাকছি না। কিন্তু ক্র্যামার সরাসরি এই প্রস্তাবের বিরুদ্ধে মত দিল। তাহলে ফৌজের শৃঙ্খলা থাকে কোথায়? তুমি মোটেই খারাপ ছেলে নাও পাভেল, কিন্তু কোনো কোনো ব্যাপারে তোমার চালচলন একটু নৈরাজ্যবাদীর মতো। তোমার ইচ্ছে মতো সবকিছু করবে বলে ভেবেছো নাকি? তুমি কি ভুলে যাচ্ছ যে পার্টি আর কমসমল কঠিন শৃঙ্খলায় বাঁধা? সবার আগে পার্টি। আমাদের মধ্যে যার যেখানে থাকা সবচেয়ে দরকার সেইখানেই তাকে থাকতে হবে, সে যেখানে থাকতে চায় সেখানে নয়। পুজিরেভস্কি তোমার বদলির দরখাস্ত একবার ফেরত দিয়েছে, মনে নেই? এই তো তোমার কথার জবাব। বলতে বলতে ক্র্যামার এত উত্তেজিত হয়ে পড়েছে যে সে একদম কেসে উঠল। লম্বা রোগা এই মানুষটা ছাপাখানার কর্মী ছিল। শীষের গুঁড়ো তার ফুসফুসের মধ্যে কায়েমি বাসা বেঁধেছে। মাঝে মাঝে তার রক্তহীন গালে একটা অস্বাস্থ্যকর লালচে আভা দেখা দেয়। সে শান্ত হয়ে আসার পর পাভেল নিচু গলায় কিন্তু দৃঢ় স্বরে বলল, যা বললে সবই ঠিক, কিন্তু তাহলেও আমি বুদিয়ানি বাহিনীতেই যাব। পরের সন্ধ্যায় তাঁবুর পাশে আগুনের কুণ্ডলীর আড্ডায় দেখা গেল পাভেল অনুপস্থিত। পাশের গ্রামে পাহাড়ের ওপর একটা স্কুল বাড়ির বাইরে বুদিয়ানি ঘোড়সওয়ার বাহিনীর একদল লোক একটা বড় বৃত্ত তৈরি করে জড়ো হয়েছে। দৈত্যের মতো বিরাট দেহ একজন লোক একটা মেশিন গানের ঠেলা গাড়ির পেছনে বসে মাথার পেছনে টুপিটা ঠেলে দিয়ে অ্যাকর্ডিয়ন বাজাচ্ছে। তার অপটু আঙুল চালনার ফলে যন্ত্রটা থেকে বেসুরো বেতালা নানা রকম উচ্চকিত গোঙানির সুর বেরিয়ে আসছে, যেন যন্ত্রণায় কাতরাচ্ছে বাজনাটা। পায়ের ওপর অবিশ্বাস্য রকমের চওড়া আর লাল রঙের চামড়ার পটি পরা কয়েকজন চৌকস গোছের ঘোড়সওয়ার বৃত্তের মাঝখানে উন্মত্ত হয়ে হোপাক নাচ নাচছে, কিন্তু নাচের সঙ্গে বাজনা না মেলাতে লোকটা ভারী অসুবিধায় পড়ে গেছে। ঠেলা গাড়িটার চারপাশে আর বেড়ার ধারে ধারে এসে উৎসুক চোখে জড়ো হয়েছে গ্রামের ছেলেমেয়েরা এই সৈন্যদের মজার ব্যাপার ট্যাপার দেখার জন্য। সৈন্য দলটা কিছুক্ষণ আগেই ওদের গ্রামে ঢুকেছে। লাগাও দেখি হে তোপ তোলো, হ্যাঁ পায়ের গুঁতোয় মাটি খুলে ফেলো, তবে তো ধাই ধপা ধপ, হ্যাঁ একেই বলে নাচ ভায়া। ওহে বলি ও অ্যাকর্ডিয়ান বাজিয়ে জোরসে বাজাও না। কিন্তু অ্যাকর্ডিয়ান বাজনদারের বিরাট মোটা আঙুলগুলো লোহার ঘোড়ার নাল অতি সহজে বেঁকিয়ে ফেলতে পারলেও বাজনাটার চাবির ওপর সেগুলো অত্যন্ত আড়ষ্টভাবে নাড়াচাড়া করতে লাগলো। একজন তামাটে রঙের ঘোড়সওয়ার সৈন্য ক্ষোভের সঙ্গে বলে উঠল, মাখনোর ডাকাত দলের হাতে আমাদের আফানাসি কুলিয়াক্কা মারা পড়াতে বড় দুঃখ হচ্ছে। ছেলেটা অতি চমৎকার অ্যাকর্ডিয়ন বাজাতে পারত, আমাদের দলের ডান দিকের পাহারাদারিতে থাকতো। আহা, মারা গেল ছেলেটা, খুব ভালো সৈনিক ছিল। আমাদের দলে এ পর্যন্ত সবার সেরা অ্যাকর্ডিয়ন বাজনদার ছিল সে। পাভেল দাঁড়িয়েছিল জমায়েতের মধ্যে এক জায়গায়।
শেষ কথাটা কানে গেল তার। ভিড় ঠেলে মেশিন গানের ঠেলা গাড়িটার কাছে এসে অ্যাকর্ডিয়ানের হাপড়টার উপর হাত রাখলো সে। বন্ধ হয়ে গেল বাজনাটা। অ্যাকর্ডিয়ান বাজনদার ভ্রুকুটি করে জানতে চাইল, কি চাও তুমি? তোপ্তলো থেমে পড়ল। ক্রুদ্ধ একটা গুঞ্জন উঠল ভিড়ের মধ্যে থেকে, ব্যাপারখানা কি? পাভেল বাজনাটা টেনে নিয়ে বলল, দেখি একবার চেষ্টা করে। বুদিয়ানি ঘোড়সওয়ারটি এই লাল ফৌজের পদাতিক সৈন্যটার দিকে একটু অবিশ্বাস ভরা চোখে তাকিয়ে অনিচ্ছার সঙ্গে অ্যাকর্ডিয়ন ঝুলিয়ে দেবার ফিতেটা নিজের কাঁধ থেকে খুলে নিল। অভ্যস্ত ভঙ্গিতে পাভেল তার হাঁটুর উপর অ্যাকর্ডিয়নটা রেখে পাখার মতো খুলে ছড়িয়ে ধরল ভাঁজ করা হাঁপড়টা। তারপর যন্ত্রটার মধ্যে থেকে বেরিয়ে এলো একটা পরিচিত গানের কলির মন মাতানো ছন্দে মিষ্টি সুর ঝংকার। ধাই ধপাধপ ছোট্ট আপেল কোথায় পড়িস ঝরে, চেকা এসে কুড়িয়ে নেবে ওইখানে থাক পড়ে। সুরের তালে তালে তোপ্তলো একটা বিরাট পাখির মতো দুই হাত ছড়িয়ে লাফিয়ে পড়ল বৃত্তের মাঝখানে। অদ্ভুত কৃতিত্বের সঙ্গে পাক খেয়ে ঘুরে ঘুরে সুরের ছন্দের সঙ্গে তাল রেখে নিজের হাঁটুতে, উরুতে, মাথায়, কপালে, জুতোর তলায় এবং শেষ পর্যন্ত মুখের ওপর চাপড় মেরে মেরে নাচতে লাগলো। অ্যাকর্ডিয়নটা দ্রুত থেকে দ্রুততর বেজে চলল মত্ত মন মাতানো সুরে, আর দম ফুরিয়ে না আসা পর্যন্ত উদ্দাম ভঙ্গিতে পা ছুঁড়ে লাট্টুর মতো পাক খেয়ে খেয়ে বৃত্তটার চারদিকে নেচে চলল তোপ্তলো।